গুড মর্নিং, নমস্কার, আদাব। আর আজকের আমার টপিকটা একটু ডিফারেন্ট অ্যান্ড দ্য টপিকটা ইজ বেসিক্যালি যে কোনো সাকসেসফুল ফর্মুলার একটা এক্সপায়ারি ডেট আছে। যে কোনো জিনিস আপনি ক্রমাগত করতে থাকেন একটা সময় আসবে তখন সেটা আপনি শেষ হয়ে যাবে। হয় সেটা মারা যাবে, আর না হলে তার এফেক্টিভিটি কম হয়ে যাবে। আনটিল অ্যান্ড আনলেস আপনি একরকম অ্যানুয়াল বা প্রতি 5 বছরে বা প্রতি 2 বছরে কাইন্ড অফ ইমপ্রুভমেন্টস যদি আপনি না করতে থাকেন। অ্যান্ড ইন ম্যানকাইন্ড আমাদের ফিলোসফি অফ পিপল, প্রসেসেস অ্যান্ড প্রোডাক্টস অ্যান্ড রেজাল্টস, যার মধ্যে আমরা পিপলের ওপরে দিই মোটামুটি 40% ইম্পর্টেন্স, প্রসেসের ওপরে 30% এবং 20% আমরা দিই প্রোডাক্টের ওপরে। এবং আমরা সবসময় বিশ্বাস করি যে এই 3টে জিনিস যদি খুব সুন্দরভাবে আমরা এক্সিকিউট করতে পারি, রেজাল্ট আসা অবশ্যম্ভাবী, রেজাল্ট নিশ্চয়ই আসবে। এবং সেই কারণেই আমরা রেজাল্টের ব্যাপারে মাত্র 10% কথাই বলি। এবং আমরা ভেবেওছিলাম যে এতে ভালো ফলই পাবো, আমরা ভালো হবে সব কিছু। কিন্তু সময় যত গেছে মানুষ তার প্রায়োরিটি ডিফারেন্ট করে ফেলেছে। যখন আপনি জীবনে প্রসপেরিটি পেয়ে যান না, তখন আপনার লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় যদি সঠিক সময়ে মানুষকে গাইড না করা হয়। এবং আমাদের ম্যানকাইন্ডেও একই জিনিস হয়ে এসেছে। এবং আমি আমার লাস্ট ভিডিওতেও এই একই কথা বলেছি যে প্রসপেরিটি যখন মানুষ পেয়ে যায় তখন তার পারপাসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। আপনি একজন ব্যাটসম্যানের পিওভি থেকে যদি ভাবেন, তো ব্যাটসম্যান কি চায়? যখন তার কাছে বলটা এলো সে সেটাকে হিট করে 4 বা 6 মারতে চায়। এবং আপনি যখন এক বোলারের পিওভি থেকে দেখেন, যখন সে বল করছে, হি জাস্ট ওয়ান্টস টু ক্র্যাক দ্য উইকেট। তাকে যেভাবেই হোক উইকেট পেতে হবে। আমাদের কেসে আমাদের কি ইচ্ছা শক্তি ছিল যে আমরা যখন মার্কেটে যাচ্ছি আমরা রেজাল্ট নিয়ে আসবই, প্রেসক্রিপশন নিয়ে আসবো, কিছু একটা করে আসবো। সেই উৎসাহটা আজকে চলে গেছে। অ্যান্ড ন্যাচারালি যখন সময় পরিবর্তিত হয় তখন একটা কোম্পানির ফিলোসফিও চেঞ্জ করতে হয়। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড, ফ্রম নাও অনওয়ার্ডস আমাদের ফিলোসফিটা হচ্ছে 25% ইম্পর্টেন্স অন পিপল, 25% ইম্পর্টেন্স টু প্রসেসেস এবং 25% ইম্পর্টেন্স অন প্রোডাক্ট অলসো। কারণ প্রোডাক্টস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ আপনাকে অ্যান্টি ব্যারিয়ার প্রোডাক্ট, ডিফিকাল্ট টু মেক প্রোডাক্ট আনতেই হবে, যেখানে আপনার কম্পিটিটার্সরা সেই প্রোডাক্টটা সহজে যাতে বাজারে আনতে না পারে। কিছু না কিছু আপনাকে করে যেতেই হবে আপনার প্রোডাক্ট নিয়ে। এবং আমরা অতীতে এরকমটা করে এসেছি, আমাদের ইন্টেনশন সেরকম ছিল এবং আমরা সেটা করে দেখিয়েছি। শেষ যে 25% বাকি থাকছে সেটা হচ্ছে রেজাল্টের ওপরে। আমি কি বিশ্বাস করি যে যদি আপনি ভালো মানুষ হন, ভালো কাজ করেন, আপনার প্রসেস ঠিকঠাক, আপনার প্রোডাক্ট ভালো, আপনার ডিস্ট্রিবিউশন যদি 25% হয়, 75% থেকে যায়, তাহলে রেজাল্ট কেন আসবে না? বলে রেজাল্টের ওপরেও আমাদের এক্সপেকটেশনস 25% হওয়া উচিত। এটাই আগামী সময়ে আমাদের ফিলোসফি হতে চলেছে এবং আপনাদের থেকে আমাদের এটাই এক্সপেকটেশনস থাকবে, এটাই রাখবো আমরা। আপনারা দেখেছেন যে বিগত কয়েক মাসে আমরা বেশ কিছু হার্শ অ্যাকশনস নিয়েছি against 2-3 কাইন্ড অফ পিপল। তাদের বিরুদ্ধে আমরা যথেষ্টই হার্শ অ্যাকশন নিয়েছি, যারা করাপ্ট, যারা ইনএফেক্টিভ ছিল। কারণ করাপশন এবং ইনএফেক্টিভিটি প্রায় একই রকমের অপরাধ। এর কারণটা মূলত কি হয় যে যখন আপনার এরিয়ায় অ্যাজ এ ম্যানেজার করাপশন চলছে, ইনফিল্ট্রেশন হচ্ছে বা যে কোনো রকমের সমস্যা হচ্ছে এবং আপনি সেই ঘটনাটার সাথে ইনভলভড, এবং আপনি যদি বলেন যে আমি এ ব্যাপারে কোনো রকমভাবে ইনভলভ নই, তার মানে দাঁড়ায় আপনি ইনএফেক্টিভ, আপনি বোকা, আপনি কিছু জানতে পারেননি। এবং আগেনস্ট দিস কাইন্ড অফ পিপল আমরা খুব হার্শ অ্যাকশন নিয়েছি। কারণ যদি আমরা কয়েক বছরের এই যে খারাপ জিনিসগুলোকে, সেগুলোকে যদি আমরা ডিপ ক্লিনিং না করি, সেগুলোকে আমরা যদি ডিসম্যান্টেল না করি, যদি আমরা মানুষদেরকে শক না দিই, যদি আমরা মানুষদেরকে সেই ফিলোসফিটাকে ভাঙতে না সাহায্য করি যেটা তারা এত বছর ধরে ভেবে বসে আছে যে এভাবেই কাজ হয়, এভাবেই চলতে থাকে পুরনো ঘরানায়। দেখুন, কোম্পানি আজকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। মানুষ এখনো যদি পুরনোভাবেই ভাবে যে না স্যার, আমার এটাও দরকার, ওটাও প্রয়োজন, এটাও চাই, আপনার গ্রোথ নেগেটিভ তাও আপনার পুরস্কার চাই, মেডেল, ইনসেন্টিভস সব কিছু চাই, এবং আমি মাত্র 2-4 ঘন্টা ফিল্ডে কাজ করব এবং সেটার ব্যাপারে আমাকে কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না। এবং মানুষ নানা রকমের কথা বলতে থাকে যে স্যার আমি খুব ইনসিকিউর ফিল করছি, সেই সমস্ত ব্যাপার স্যাপার আর ম্যানকাইন্ডে চলবে না।
কোনটা মাথায় রাখতে হবে যে ম্যানকাইন্ড কিন্তু সবসময় একটা প্রোগ্রেসিভ কোম্পানি ছিল। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমরা এই অ্যাকশনগুলো কেন নিয়েছি, কারণ আমরা চাই যে মোস্ট অফ দ্য পিপল ইন ম্যানকাইন্ড শুড রিয়েলি হ্যাভ আ গ্রেট কেরিয়ার ইন ম্যানকাইন্ড। যে কোনো কোম্পানির একটা ডিএনএ হয় এবং আমাদের ডিএনএটা হলো যে আমরা পিপল সেন্ট্রিক। আমরা যতই কথা বলি, যতই কারেকশন করি, কিন্তু মানুষের প্রতি আমাদের ভালোবাসা সেটা থেকেই যাবে, সেটা কখনো কমবে না, যেটা কখনো কম হতেই পারে না। আজকের ডেটে দ্য কাইন্ড অফ ফেস, যে ধরনের রূপ আমরা দেখানোর চেষ্টা করছি, এই জন্য দেখাচ্ছি বিকজ দিস ইজ দ্য নিড অফ দ্য আওয়ার। প্রত্যেকটা মানুষেরই একটা ইচ্ছে থাকে, সে চায় যে জীবনে উন্নতি হোক, তার সাম কাইন্ড অফ আ ডিজায়ার আছে যে সে ডিজায়ার করে এটা হোক তার জীবনে। কিন্তু আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষেরই এটা ভাবা উচিত যে আপনি কি সেই জিনিসটা ডিজার্ভ করেন নাকি করেন না। এটা একবার ভেবে দেখুন, যদি আপনি ডিজার্ভ না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু কখনো ডিজায়ারও রাখতে পারেন না। কিভাবে এটা প্র্যাকটিক্যালি পসিবল যে আপনি একজন থার্ড লাইন ম্যানেজার, আপনার আন্ডারে 90 জন কাজ করছে এবং আপনি আপনার কাজে এফেক্টিভ নন। সে যদি একটা জায়গায় যাচ্ছে, সে ফিরে আসছে, অথচ তার কাজের কোনো ইম্প্যাক্ট পড়ছে না, তাহলে সে কেন আছে? যদি আমরা কোনো হার্শ অ্যাকশন নিয়েছি বাই কাটিং দেয়ার এরিয়া, বা যদি কোনো কারাপ্ট লোক থাকলো তাকে আমরা বের করে দিলাম, যদি তাকে বের করে দেওয়া হচ্ছে, তার মানে এটা কি দাঁড়াচ্ছে যে উই আর ক্রিয়েটিং আ ক্লিন পাথ ফর দ্য রেস্ট অফ দ্য পিপল। একদিকে এটা কিন্তু ভালো কাজ। যদি আপনি চান যে আপনি যেটা ডিজায়ার সেটা আপনি ডিজার্ভ করেন, সেটার জন্য আপনাকে আপনার সাবস্ট্যান্সকে, কোয়ালিটিসকে এনহ্যান্স করতে হবে। এবং ম্যানকাইন্ডে আমরা এটা সবসময় বলে এসেছি যে আপগ্রেড ইয়োর সেলফ, নিজেকে আপগ্রেড করুন এগিয়ে যাওয়ার জন্য। এ ব্যাপারে আমি কয়েকটা অ্যাডভাইস দিতে চাই। সর্বপ্রথমে যেটা বলতে চাই যে অনেক নতুন ম্যানেজার জয়েন করেছে, বাইরে থেকেও অনেকে জয়েন করেছেন আমাদের কোম্পানিতে। প্রথম যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো স্টপ টকিং অ্যাবাউট ইয়োর পাস্ট, নিজের অ্যাচিভমেন্টসের ব্যাপারে, যে আমি এটা করেছিলাম, ওটা করেছিলাম। নিজেদের পাস্ট লরিয়ালগুলোকে এবার ছেড়ে দিন আপনারা। সেটার ব্যাপারে বেশি কথা বলবেন না দয়া করে। যতটুকু প্রয়োজন ততটুকুই বলুন, তার বাইরে বলবেন না প্লিজ। আপনার যা কিছু বক্তব্য আছে সেটা করে দেখান। আপনি যদি বলেন যে আপনি মহান একজন ব্যক্তি, আপনি গ্রেট, আপনি খুব ভালো ম্যানেজার, আপনি জীবনে অনেক কিছু করতে চান, এবার আমি এসে গেছি সব কিছু ঠিক করে দেবো, এই ডায়লগগুলো দেবেন না দয়া করে। আপনি যে রেসপন্সিবিলিটিটা পেয়েছেন, আপনাকে যে এরিয়াটা দেওয়া হয়েছে, সেটাকে আপনি আপনার উদাহরণস্বরূপ করে দেখান। যদি আপনি করে দেখান না, তাহলে আপনার ফলোয়ার্স এমনিই বেড়ে যাবে। মানুষ শুধু কথা বলে নিজের পুরনো কাজের ব্যাপারে, পুরনো এরিয়ার, যে আমি ওই এরিয়ায় এটা করেছি, ওটা করেছি। তাতে করে আপনি অ্যাকচুয়ালি কি করছেন, ইউ আর জাস্ট ফ্রাস্ট্রেটিং পিপল। আপনি তাদেরকে ছোট করছেন, তাদেরকে ছোট দেখাচ্ছেন। এটা করার প্রয়োজন নেই আপনার। আপনি মনে করেন আপনার মধ্যে যা যা কোয়ালিটিস আছে আপনি সেটা ডিমনস্ট্রেট করে দেখান, ভালো কাজ করে দেখান। এবং আপনি যদি ভালো কাজ করেন, আপনার সম্মান বাড়বে, সবাই জানতে পারবে যে আপনি ভালো মানুষ, এবং সেক্ষেত্রে আপনি নিজেকে প্রুভ করতে পারবেন। এটুকুই। যখনই আপনি বসে এটা অ্যানালাইজ করার চেষ্টা করি যে ম্যানকাইন্ডের ভেতরে ভুলটা কোথায় হয়েছে, হোয়াট বেসিক্যালি ইজ হ্যাপেন্ড রং ইন ম্যানকাইন্ড, যাতে করে আমাদের এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের মাথায় 2-3টে ব্যাপারই উঠে আসে বারবার। যে মানুষ বলে যে স্যার আমাদেরকে হেড অফিস থেকে কিছু বলা হয়নি, বা আমাদের সিনিয়র্স আমাদেরকে কিছু বলেনি, এরকম কিছু। আমাদের কি বক্তব্য যে আমরা আপনাদের উপরে অনেক বেশি ট্রাস্ট করেছি, এত বেশি ট্রাস্ট করে ফেলেছি, এত বেশি বিশ্বাস হয়ে গেছে যে তাতে ক্ষতিটা কি হলো, যে সমস্ত প্রসেস এবং পলিসিস আছে যা ম্যানকাইন্ডের, সবকিছু কর্পূরের মতো উবে গেল। পলিসিস, প্রসেসেস সমস্ত কিছু উড়ে গেল, চলে গেল ম্যানকাইন্ডের থেকে। একটু ভাবুন, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, ছোট ছোট উদাহরণ দিচ্ছি আপনাকে। নেগেটিভ গ্রোথ আসছে, সেক্ষেত্রে তখন একটা পার্সোনাল টাচ আসে যে স্যার কোনো ব্যাপার নয়, ওকে ছেড়ে দিন আপাতত, স্যার ওকে দিয়ে দিন ইনসেন্টিভ, আটকে রাখবেন না, দিয়েও দেওয়া হলো। স্যার ওর নেগেটিভ গ্রোথ আছে, ওর এই প্রবলেম আছে, কিন্তু ওকে মেডেল দিয়ে দিন, দিয়েও দেওয়া হলো। কতজনকে দিলাম? পার্সোনাল টাচ কতজন মানুষের প্রতি থাকা উচিত? 10%। 10% পার্সোনাল টাচ ইজ ফাইন, 90% আপনাকে প্রসেস ফলো করতেই হবে। কিন্তু আমরা কি দেখলাম যে ইন এভরি প্লেস, সমস্ত জায়গায় দেখা গেল 40%, 30%, 50% পার্সোনাল টাচ আমরা দেখাচ্ছি, এবং মানুষ সেটা ভাবতে শুরু করলো যে নেগেটিভ গ্রোথেও আমরা মেডেল ইনসেন্টিভস পেয়ে যাব, এটাই ভাবা শুরু হয়ে গেছে। এবং যখন মানুষ পেতে শুরু করলো, তখন সে ভাবলো যে 2% গ্রোথ আছে, 20% গ্রোথ করার প্রয়োজন, 20% কেন করবো, 10%ও পেয়ে যাচ্ছি। যখন পুরস্কার, যখন নেগেটিভ গ্রোথের পাবলিক পাচ্ছে, তখন আমিও পেয়ে যাবো। এটা একটা আগ্নেয়গিরির মতো ব্যাপারটা ছড়িয়ে গেছে সমস্ত কিছুতে। এই সেম জিনিসটা ঘটেছে ফরেন ট্রিপসের ক্ষেত্রেও।
যাদের নেগেটিভ গ্রোথ তারা যখন পাচ্ছে, তাহলে যাদের সিঙ্গেল ডিজিট তারা কেন পাবে না? প্রত্যেকেই জানেন যে 6% গ্রোথ মানে হচ্ছে ইউনিট ওয়াইজ 0% গ্রোথ। তার কারণ বিভিন্ন জিনিসের প্রাইস বেড়ে যাচ্ছে, নতুন প্রোডাক্ট এসে যাচ্ছে, তো তাদের পাওয়া সম্ভব নয়। কিন্তু প্রবলেমটা হচ্ছে এতটাই পার্সোনাল টাচ এসে গেছে যে কি বলবো। ZHOর ক্ষেত্রে ইন সাম অফ দ্য কেসেস আমি আপনাকে খোলাখুলি বলছি যে 40 to 50% সেলস ওয়াজ কামিং অনলি বিকজ অফ ZHO। আরে এতটা পার্সোনাল টাচের এই অবস্থা হয়ে গেছে যে 3 দিন পরে VCR লক হয়ে যাচ্ছে, খুলে দিন, দ্বিতীয়বার খুলে দিলাম, তৃতীয়বার খুলে দিলাম, এটা চলতেই থাকছে। এবং এক সময় দেখা গেল যে কোনো রকম ডিসিপ্লিনই নেই। সো নাও প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট যে পার্সোনাল টাচ তো নিশ্চয়ই থাকবে, কিন্তু 10%, তার বেশি থাকা উচিত নয়। যদি তার বেশি পার্সোনাল টাচ তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার কোনো ভ্যালুই থাকবে না ইন ম্যানকাইন্ড। আর এটা সবাই বুঝতে পারবে যে আপনি যদি এত বেশি পার্সোনাল টাচ প্রোভাইড করেন, সেক্ষেত্রে তার মানেটা দাঁড়াচ্ছে যে পলিসিজের কোনো ইম্পর্টেন্সই নেই আপনার কাছে। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড, ইন ফিউচার পার্সোনাল টাচ তো নিশ্চয়ই থাকবে, কিন্তু 10%-এর বেশি না। প্রসেসেস উইল বি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদেরকে প্রসেসটাকে খুব গুরুত্বপূর্ণভাবে ভাবতে হবে। এবং দ্বিতীয় ব্যাপারটা হলো যে আমরা যেটা করেছি আপনারাও সেটাই করেছেন। যখন আমরা আপনাদের উপর এতটা বিশ্বাস করেছি, যেটাকে আপনারা বলেন প্যাম্পার করেছি, আপনারাও সেটাই করেছেন। আপনারাও আপনাদের জুনিয়রকে আউট অফ ইমোশনাল রিজনস, ইমোশনাল অ্যাটাচমেন্টস, তাদেরকে আপনারা এতটা বিশ্বাস করে ফেলেছেন যতটা হয়তো তারা কেপেবল কোনোদিন ছিলই না। যদি কেউ কেপেবল না হয় অথচ তাকেই আপনি আপনার সমস্ত কথা বলেন, তাকে এটা বোঝাতে শুরু করেন যে তুমিই প্রমোশন পাবে, নেক্সট প্রমোশনও তুমিই পাবে, সমস্ত ইনসেন্টিভস তুমি পাবে, তো তাতে কি হয় অ্যাকচুয়ালি? যদি আপনি এমন লোককে বিশ্বাস করেন যে অ্যাকচুয়ালি কেপেবল নয়, সে আপনার প্রতি বেশি লয়াল, আপনাকে লয়ালিটি দেখায় বেশি, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হবে, বিকজ দে আর নট কেপেবল, আপনি লয়ালিটি কোশেন্ট তো বাড়িয়ে দিলেন। তাকে বিশ্বাস করে বললেন যে এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, এবং সেও এই বিশ্বাসটা করতো যে আপনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না। তাহলে হলো অ্যাকচুয়ালি কি, এমনিতেই সে কম এফেক্টিভ ছিল এবং আপনার লয়ালিটি এবং আপনার সঙ্গে অ্যাটাচড হয়ে সে বুঝতে পারলো যে আপনি কোনো অ্যাকশন নেবেন না, তখন তার এফেক্টিভিটি আরও কমে গেল, সেটা আর দেখাই যাচ্ছে না। যদি আমার কাছে ধরা যাক 5 জন ইমিডিয়েট জুনিয়র্স আছে, আমি যা কিছু করাবো তাদেরকে দিয়েই করাবো, সে আমার থেকে 5 গুণ বেশি যাবে সেই এরিয়াতে দেখতে। কিন্তু কি হলো, যদি সে কেপেবলই না হয়, সে যদি যোগ্যই না হয়, যেটা আমি এইমাত্র বললাম, এক তো তার কিছু এসে যায় না, সে ভয় পায় না, কারণ সে বুঝতে পেরে গেছে আপনি কোনো অ্যাকশন নেবেন না, আমি যাই করে ফেলি আমার সিনিয়র আমার বিরুদ্ধে কিচ্ছু করবে না, এটা একটা চিন্তাভাবনা তৈরি হয়ে যায়। সেই চক্করে এক তো সে কম এফেক্টিভই ছিল, আপনার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছিল সেই সমস্ত মানুষদের সাথে যাদের বিরুদ্ধে আপনি কোনো হার্শ অ্যাকশন নিতে পারছিলেন না, এবং সেই লোকগুলো আস্তে আস্তে হয়ে গেল অ্যাভারেজ এফেক্টিভ, সেখান থেকে লিস্ট এফেক্টিভ, সেখান থেকে ভেরি ভেরি পুয়ার। তারা নিজেদের কোনো ইমপ্রুভমেন্ট করলো না, শুধু কথাই বলে গেল, এবং সেটাই তারা আগেও পাস অন করলো। এবং তার প্রথম সবথেকে বড় এফেক্ট যেটা পড়লো, যেটা যে কোয়ালিটি অফ দ্য পিপল ওয়েন্ট ডাউন লাইক এনিথিং। যদি আমি আজকের কথা বলি, যে একজন সিনিয়রকে যদি আমি এটা বলি যে আপনি আসুন এবং নতুন প্রোডাক্টের ব্যাপারে একজন ডক্টরের কাছে খুব ভালোভাবে কথা বলুন, শো দ্য ডেমনস্ট্রেশন, এবং আমি আপনাকে বলতে পারি যে 100 জনের মধ্যে 50 জন ফেল করবে। কেন এরকম হলো? কে ভাবে সে ব্যাপারে? কেউ তো চিন্তাই করে না সে ব্যাপারে। কিন্তু অদূর ভবিষ্যতে সেটা আর হবে না স্যার। যেরকমটা আজকে দাঁড়িয়ে আমরা কি করেছি, ডিসম্যান্টেল করেছি আমরা। 2টো কারণে আমরা বের করেছি, 1 তারা ইনএফেক্টিভ, এবং 2 যারা করাপ্ট। নেক্সট আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমরা সবাইকে ডেকে জিজ্ঞাসা করব যে তাদের ডক্টরের চেম্বারে কীরকম কনভারসেশন হলো, তারা কতটা ওয়াকিবহাল। বিকজ আলটিমেটলি আমাদের যদি এগিয়ে যেতে হয়, ভবিষ্যতে ম্যানকাইন্ডকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, 3টে জিনিসের উপরে কাজ করতে হবে। নাম্বার 1, আমাদের এমপ্লয়িরা আর ভেরি ভেরি এফেক্টিভ ইন কমিউনিকেশন, তাদের ম্যানেজমেন্ট স্কিল ভয়ঙ্কর ভালো, তাদের মার্কেটিং স্কিলস অসামান্য, আমাদের প্রোডাক্টস খুব ভালো, তাদেরকে আমরা কন্টিনিউয়াসলি আপগ্রেড করছি। আমরা আপনাদের যতই আপগ্রেড করি না কেন, আপনি ততক্ষণ আপগ্রেডেড হবেন না যতক্ষণ আপনার আওয়াজটা ভেতর থেকে না আসবে। আর এই উৎসাহটা আপনি তখন পাবেন যখন আপনার এই ভয়টা থাকবে যে যদি আপনি ইমপ্রুভমেন্ট না করেন তাহলে কোম্পানি সেটা দেখবে এবং আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে।
প্লিজ আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু হতে চলেছে। সো প্লিজ স্টার্ট আপগ্রেডিং ইয়োরসেলফ। এরকমটা কিন্তু হবে না যে আপনি সিম্পল কাজ করছেন, আপনি নিজেকে আপগ্রেড করছেন না এবং আপনি সার্ভাইভ করবেন ম্যানকাইন্ডে। না স্যার, এটা আর হবে না। এটা আমি কেন বলছি, আমি আপনারই সুন্দর ভবিষ্যতের জন্য বলছি কথাটা। আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবো এবং আগামীকাল যখন খারাপ সময় আসবে তখন আপনি আপনার জব হারাবেন। এটা কি ভালো? নাকি এটা ভালো জিনিস যে আমি আপনার উপরে আজকে টাফ থাকছি, যাতে করে যখন খারাপ সময় আসবে তখন আপনি আজকের থেকে বেশি টাফ থাকুন এবং আপনি সেই খারাপ সময়েও প্রগ্রেস করতে পারেন। সো আই উইল অলওয়েজ চুজ দ্য সেকেন্ড পাথ। আমরা শুরু থেকে এটাই করেছি এবং আপনি দেখবেন যে আমরা ভবিষ্যতেও এরকমই কারেজিয়াস থাকবো এবং ইনএফেক্টিভ পিপলদের বিরুদ্ধে অ্যাকশন নেব, কোরাপ্ট পিপলদের বিরুদ্ধে। আপনি যেরকম করবেন আপনার জুনিয়রও সেরকমটাই করবে। আমি সবসময় আমি সুপার এমপ্যাথেটিক টু মেডিকেল র্যাপস। আমি বারবার বলি যে মেডিকেল র্যাপ সেটাই করবে যেটা তাকে তার ম্যানেজার বলেছে, সেই জন্যেই আমি মেডিকেল র্যাপদের বিরুদ্ধে কিছু বলি না। কিন্তু যারা এই সব কিছুর পরেও, এত কিছুর পরেও যে সমস্ত মেডিকেল র্যাপরা নিজেদেরকে চেঞ্জ করবেন না, তারা কিন্তু বুঝে নিন যে কি হতে চলেছে। আপনি যখন দেখছেন যে আপনার সিনিয়রের উপর অ্যাকশন নেওয়া হচ্ছে, এটা একটা এক্সাম্পল সেট করা হচ্ছে। যদি আমরা সিনিয়রের উপর অ্যাকশন নিতে পারি এবং আপনি যখন ইমপ্রুভ করবেন না, তখন আপনার বিরুদ্ধেও কিন্তু আমরা অ্যাকশন নিতে পারি। আপনাকে একটা লিমিটেড অপরচুনিটি দেওয়া হচ্ছে। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য ফিলসফি অফ দ্য কোম্পানি। ইফ ইউ আর আ প্রোগ্রেসিভ, আপগ্রেডিং, futuristic employee of the company, right? This is a great company. বাকিটা আপনি বুঝে নিন। এবং অবশেষে আমি একটা গল্প দিয়ে শেষ করি। একটা গল্প বলি। দিস ইজ দ্য স্টোরি অফ আ পার্সন হু বট একটা হাতি কিনেছিল। একজন মানুষ ছিল, তার কাছে একটি হাতি ছিল এবং এই হাতিটি খুব শান্ত স্বভাবের ছিল। তো লোকটি তার বন্ধুকে বলে যে ভাই, যখন থেকে আমি এই হাতিটা কিনেছি আমার লাইফ ইজ কাইন্ড অফ সর্টেড। আমার ছেলেমেয়েরা খুব খুশি, তারা সে হাতিটার উপরে চড়ে, আনন্দ করে, মজা করে। এখন তো এরকম হয়ে গেছে যে হাতিটি আসার পরে আমার বাগানে ঘাস কাটারও প্রয়োজন হয় না, গাছপালা ক্লিপ করারও কোনো প্রয়োজন হয় না, এসব আর করতেই হয় না আমাকে, সমস্ত কিছু সেই করে দেয়। এবং সারা পাড়ায় আমার একটা পপুলারিটি এমন বেড়ে গেছে যে সবাই জানে যে হাতির মালিকের বাড়ি ওটা। কখনো কখনো আত্মীয় আসে আমার বাড়িতে, সে বলে যে হাতির পিঠে চড়বো, আমি তাকেও পিঠে চড়িয়ে দিই। যখন থেকে হাতিটি আমার জীবনে এসেছে আমার জীবনটা এতটা সর্টেড হয়ে গেছে যে কি বলবো। তখন তার বন্ধু বলে যে ভাই, এই হাতিটা আমাকে দিয়ে দাও, এই হাতিটা তুমি কততে কিনেছিলে, আমি তোমাকে 20 লাখ টাকা দেবো। তখন লোকটি উত্তর দেয় যে না, এই হাতিটি আমার সন্তানের মতো, একে আমি বিক্রি করতে পারবো না। তখন তার বন্ধু বলে যে ভাই, আমার ছেলে মেয়েদের জন্য হাতিটা অত্যন্ত প্রয়োজন, আমি তোমাকে 30 লাখ টাকা দিচ্ছি, তুমি তো 10 লাখ টাকায় কিনেছিলে হাতিটা, তাই না? তখন এই লোকটি বলে যে ভাই, তুমি আমার এত ভালো বন্ধু, ঠিক আছে তুমি হাতিটা নিয়ে নাও। তো 30 লাখ টাকা সে নেয় এবং হাতিটাকে বিক্রি করে দেয়। কিছুদিন পরে দুই বন্ধুর আবার দেখা হয়। তখন তার বন্ধু বলে যে ভাই, তুমি আমাকে কি হাতি দিয়েছো, এ তো আমার জীবন শেষ করে দিল। আমার যত প্রতিবেশী আছে তারা ওর ভয়ে তটস্থ, আমার ছেলেমেয়েরা কাঁদতে থাকে, যেতেই চায় না, আমার সমস্ত বাগান সে নষ্ট করে দিয়েছে, সমস্ত গাছপালা খেয়ে নিয়েছে। যখন থেকে এই হাতিটা আমার জীবনে এসেছে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। তখন প্রথম বন্ধু যে হাতিটা বিক্রি করেছিল সে তার বন্ধুকে বলল, এই অ্যাটিটিউড নিয়ে না তুমি পরে আর হাতিটাকে বিক্রি করতে পারবে না। তো মোরাল অফ দ্য স্টোরি ইজ বেসিক্যালি হোয়াট, আপনার যা অ্যাটিটিউড থাকবে সেটাই পরবর্তীকালে পাস অন হবে। তো অল অফ ইউ, যদি আপনি এটাই ভাবতে থাকেন যে এই হার্শ অ্যাকশন নেওয়া হয়েছে, এই অ্যাকশন নেওয়া হয়েছে, এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, এই অ্যাটিটিউডটা নিয়ে থাকলে আপনি আর ইমপ্রুভ করতে পারবেন না। আমি বলছি যা যা অ্যাকশন নেওয়া হয়েছে সেটা ঠিক অ্যাকশন নেওয়া হয়েছে এবং সত্যি বলতে কি লট অফ পিপল আর এক্সট্রিমলি হ্যাপি। তো আই উইশ ইউ অ্যামেজিং ইয়ার আহেড। আপনার মাল খুব ভালো ইনসেন্টিভ কামাক। আপনি যদি গ্রোথ আনেন, আপনার অধিকার, আপনার মেডেল পাবেন আপনি। যদি আপনি গ্রোথ আনেন, আপনার রেজাল্টকে আপনাকে কাউন্ট করতেই হবে উইথ দ্য অ্যাডেড 75% অফ দ্য অ্যাক্টিভিটিস, 25% প্রোডাক্ট, 25% পিপল এবং 25% অন দ্য প্রসেস এবং বাকি 25% রেজাল্টের উপরে। হ্যাভ অ্যান অ্যামেজিং অ্যাটিটিউড। অল দ্য বেস্ট, গুড লাক, টেক কেয়ার, বাই বাই, সি ইউ।